ট্রাম্পের শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি, মোকাবেলার উপায় খুঁজতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক, যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়াতে বড় সিদ্ধান্তের আভাস। আমাদের গ্রোথটা যাতে খুব ভালো হয় সেই ব্যবস্থায় নেওয়া হবে। এরা যা ডিসিশন নেবে এটা বাংলাদেশের রেভিনিউ ব্যবস্থার জন্য ভালো হবে, বাংলাদেশের বিজনেসের জন্য ভালো হবে। দ্বিপাক্ষিক আলোচনায় অন্যায্য শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে তুলনামূলক বিচারে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউনূস মোদি বৈঠকে ঢাকা দিল্লির সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, মত সাবেক রাষ্ট্রদূতের। রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন আশা, মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত সমাধান চান আশ্রিতরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে অফিস আদালত, উদযাপন শেষে শহরমুখী মানুষ। বাস, ট্রেন, লঞ্চে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি সবাই। চৈত্রের খরতাপে স্বস্তি হয়ে ঝরল বৃষ্টি। ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে মৌসুমের প্রথম কাল বৈশাখী। এপ্রিল মে জুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে বড় অঙ্কের শুল্ক আরোপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যমুনায় চলছে জরুরি বৈঠক। সন্ধ্যা 7:30টার দিকে শুরু হয় বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য ও জ্বালানি উপদেষ্টা। অংশ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যান। সম্প্রতি শতাধিক দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশে 37% সম্পূরক শুল্ক দিতে হবে। প্রেস সেক্রেটারি জানিয়েছেন আজকের বৈঠকে ব্যবসা বান্ধব সিদ্ধান্ত হবে। আমাদের যদি এক্সপোর্ট আমরা ভালো না করতে পারি তাহলে যেটা হয় যে আমাদের গ্রোথটা থমকে যাবে। তো সেই জন্য আমাদের গ্রোথটা যাতে খুব ভালো হয় সেই ব্যবস্থায় নেওয়া হবে। এটা প্রো বিজনেস এবং এরা যা ডিসিশন নেবে এটা বাংলাদেশের রেভিনিউ ব্যবস্থার জন্য ভালো হবে, বাংলাদেশের বিজনেসের জন্য ভালো হবে, বাংলাদেশের এক্সপোর্টের জন্য ভালো হবে এবং এটার ফলে আমরা মনে করি পৃথিবীর থেকে আরও অনেক ফ্যাক্টরি বাংলাদেশের রিলোকেট হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের শুল্ক আরোপ ইস্যুতে উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির আহমেদ। যাচ্ছি তার কাছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের জন্য যে 37% শুল্ক নির্ধারণ করেছেন তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পাশাপাশি রপ্তানি কিভাবে পরিচালিত হবে এবং এই শুল্কটি আলোচনা পর্যালোচনার মাধ্যমে কি সহনীয় পর্যায়ে অর্থাৎ কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে আসা যায় কিনা সেটি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে বাণিজ্য উপদেষ্টা, পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন, যদি বলতে যাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পাশাপাশি এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা করছেন। এবং এই আলোচনার আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে সরকার এই 15% থেকে 37% নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেটিকে আলোচনা পর্যালোচনা করে ব্যবসায় বান্ধব যদি করা যায় সেই বিষয়ে সরকার ভাবছে এবং সেই ভাবনা থেকেই সংশ্লিষ্ট অংশীজন যারা রয়েছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সবার সঙ্গে কিন্তু পর্যায়ক্রমে আলোচনা চলছে এবং সেটিকে কিভাবে ব্যবসায়ী বান্ধব করা যায়, ব্যবসা বাণিজ্যের জন্য সেটিকে কিভাবে ইতিবাচক করা যায় সেই দিকটি মূলত খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বলছেন যে সরকার আশা করছে এবং সরকার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে রফতানির ধারা যেটি রয়েছে সেই রফতানির ধারাটি অব্যাহত থাকবে। পাশাপাশি এই শুল্কের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ অন্যান্য ক্ষেত্রে যে বিষয়গুলো রপ্তানি করা হয়, যে
পণ্যগুলো রপ্তানি করা হয় সেই রপ্তানি পণ্যের বাজারে বা সেই রপ্তানি পণ্যের সরবরাহে কোনো ধরনের আসলে ভাটা পড়বে না, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে সরকার এই বিষয়টি নিয়ে খুবই আন্তরিক, যেন ব্যবসায়ীরা অর্থাৎ বাংলাদেশের রপ্তানিটি যেন সুনিপুণভাবে পরিচালিত হয়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারণী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এটিকে আসলে কি ব্যবস্থায় নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে ভাবছেন। এই বিষয়টি নিয়ে আসলে কথা বলবেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি আছেন শফিকুল আলম, তিনি কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। বিস্তারিত বৈঠকটি ইতোমধ্যেই শেষ হয়েছে। আমরা সেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যটি শোনার জন্য আমরা তার ব্রিফিংয়ে সরাসরি যোগ দিচ্ছি। আছেন ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ এবং এর পরবর্তীতে বাংলাদেশের করণীয় কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম যমুনার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। এদিকে ট্রাম্পের খ্যাপাটে এই শুল্ক আরোপের প্রভাব রপ্তানিকারক দেশে কতটা পড়বে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। ক্রেতা প্রতিষ্ঠান বাড়তি খরচ উৎপাদকের কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে বলে শঙ্কা তাদের। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে সুবিধা না দিয়ে উল্টো শুল্কের চাপে ফেলাকে অন্যায্য বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে রপ্তানিকারক দেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই হিসাব মেলাতে সময় লাগলেও ভোক্তা হিসেবে দিন শেষে এর পুরো চাপ বহন করার কথা মার্কিন নাগরিকদেরই। তবে তাদের স্বস্তি দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়ে দিয়ে ক্রয়াদেশ দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতারা। বায়াররা হয়তো এখন তারা ওই দেশের কাস্টমার বায়াররা হয়তো এখন ভাববে কি হয় কি দাঁড়ায় একটু আমরা দেখি। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে প্রাথমিক ইমিডিয়েট যে প্রেসারটা আমাদের উপরে আসবে সেটা হচ্ছে প্রাইস প্রেসার। এই অবস্থায় উদ্যোক্তারা যেন কম দামে ক্রয়াদেশ না নেয়, আবার ক্রয়াদেশও হাতছাড়া না হয় তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরা। এখন এইটার ফল কোন দিকে যাবে এটা একটু সময় না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সরকারেরও একটা পলিসি নেওয়া দরকার, যদি শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই নেগোসিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদেরকে এই সময়ে একটা সাপোর্ট দিতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও নানা শর্তে বঞ্চিত করছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক চুক্তি করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। বাংলাদেশ থেকে মার্কিন বাজারে পোশাক আমদানিতে নতুন করে ট্রাম্পের আরোপ করা ৩৭% সহ মোট ৫২% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের বিষয়ে এখন যমুনার সামনে চলছে ব্রিফিং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। বরশুদ্দিন সাহেবকে আমি ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডক্টর খলিলের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর খলিলুর রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী, আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে 10% এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছেন। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি আর
যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটা দিন হচ্ছে যে আমাদের রপ্তানি বাড়ানোর কথা আমরা আগে রপ্তানি যদি বাড়ে ওদিক থেকে ইম্পোর্ট যদি আমাদের আবার সেই মাসের মধ্যে না হয় তাহলে কমবে না, আর কিন্তু রাখারাখি কোনো কিছু হয় না। তাহলে এইটা আসলে কীভাবে এই নিউ সিচুয়েশনটা হবে, ওদেরও লাভ হবে আমাদেরও রপ্তানি বাড়বে, প্রকৃতিতে ওটাকে কীভাবে সম্ভব হবে বলে মনে করেন? আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন, যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্ট শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো, আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, প্রায় 4 মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে। এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। আজকের যে মিটিং এখানে কোনো অ্যাকশন প্ল্যান বা কিছু হয়েছে? আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে, সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস মানে হাউ ডু ইউ সে রেগুলেটরিজ ইন বেঙ্গলি, মানে আচ্ছা রেগুলেটরি যে অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। যেমন জ্বালানি পণ্য, আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি, বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না, সে যে পণ্যই করবো। সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে। আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন, প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য। সো অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো। আমাদের তো পোশাক, তৈরি পোশাক সব থেকে বেশি রপ্তানি হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং বড় বাজার। অ্যাজ এ সিঙ্গেল মার্কেট সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। তো আমাদের এই যে শুল্কের ফলে কিন্তু পোশাকের, তৈরি পোশাকের বাজারে একটু ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাকে। তো সেই জায়গায় আমাদের আপনারা কোনো চিন্তাভাবনা করছেন? আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি
এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমরা অনেক আগে থেকেই আমাদের আজকের মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে কোনো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনাতে, এবং আমরা এনগেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানোর তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই। যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো। সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে, করে আমরা এবার একবার করে দিয়েছি। সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে। সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান, ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো। সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা, অন্য অনেকে আগেই দেখেছি। এই বিষয়ে ডক্টর খলিল একটু আরো আলোকপাত করুন আপনার পরে। দেখুন, আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি, তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, USTR, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নয়, আতঙ্কিত হওয়ার কিছু নয়। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। তারা খুব ভালো করে জানেন এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি হোয়াইট হাউসে বসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি। তারা জানেন জিনিসটা। সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাত হলো আমরা রিয়্যাক্ট করছি, তা নয়। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্যে তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা। ডকুমেন্টের কিছু নাই, 24 আওয়ার্সের মধ্যে ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া একটা চিঠি দিয়েছে যেটা সবার কাছে অ্যাভেলেবেল, বাট আমাদের গভর্নমেন্ট থেকে এরকম ডকুমেন্টের কিছু নেই। তো আসলে কি আমরা দেরিতে রেসপন্ড করছি কিনা? আপনি যেটা বললেন, থ্যাংক ইউ সো মাচ, এটা আমরা আপডেটেড হলাম, বাট এটা কিন্তু আসলে ওয়েল সার্কুলেটেড না যে আসলে আমরা ফেব্রুয়ারি থেকে ডিসকাশন শুরু করেছি। আপনাকে এটা বলে দিচ্ছি, সব কিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়। এটা আমি সবসময় বলি, আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আলাপগুলো হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব। এটা আপনাদেরকেও বুঝতে হবে, এটা জাতীয় স্বার্থের ব্যাপার। হ্যাঁ, এটা না ঠিক আছে। আপনারা এখানে যারা আছে তারা সরকারের পক্ষের মানুষ। আমরা জানি যে সবচেয়ে কনসার্ন যারা, তারা হচ্ছে তৈরি করছেন, কিন্তু মালিক যারা, উদ্যোক্তা যারা, ব্যবসায়ী যারা, তাদের সাথে আপনারা বসেছেন।
তাদের কথা আমরা খুব ভালো করে জানি, তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তুমি বলবে কিছু? তারা তো কোনোভাবে আমাদের প্রতিপক্ষ নয়। Why are you asking this question? আমরা তো তাদের জন্যই কাজ করছি। এটা নিয়ে প্রায় 4 ঘন্টা আমাদের লিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান উনি কথা বলেছেন, এটার উপর উনি এখন আলোচনা করছেন। ধন্যবাদ। দেখেন, আপনারা মানে যেই পয়েন্ট থেকে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট যে বাস্কেট, সেই বাস্কেটে রাফলি $8 বিলিয়ন। তার মধ্যে $7 বিলিয়ন হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প, আর $500 মিলিয়ন মতো আছে চামড়া, আর তার বাইরে আছে প্লাস্টিক আর আরো কিছু এডিশনাল। তো আমরা এই প্রত্যেকটা সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে ওনাদের সাথে বসছিলাম। ওনাদের কনসার্নগুলো শুনেছি, ওনাদের সাজেশনগুলো শুনেছি। অ্যাজ ইউ ক্যান ইমাজিন যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট, প্রত্যেকে এক একটা ডিফারেন্ট সাজেশন দিচ্ছেন। আমাদের অ্যাকশন নেওয়া উচিত, আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। এই সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্ট যেতে হবে এবং ডিসিশন পয়েন্টে যেতে হবে। মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের ব্যাপারে এখন সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আর এই বিষয়ে আমরা সরাসরি ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। আমরা চলে যাচ্ছি অন্য খবরে। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এদিকে সাবেক এক রাষ্ট্রদূত বলছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত। মনির হোসাইনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। আমরা ভালো সম্পর্ক চাই। ইন্ডিয়াও এখন বসছে, মনে করি বরফ গলতে আরম্ভ করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়। যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে ভারত বাধ্য হবে বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত। আমরা তো ইন্টারন্যাশনাল লতে চলে যাব, তখন ইন্ডিয়া জাতিসংঘের একজন সদস্য এবং ইন্টারন্যাশনাল ল মেনে এটা করতে মোটামুটি বাধ্য হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। পাপ মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসব। বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হেফাজত ইসলামের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। রাত 8টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর হেফাজতের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। দিল্লির নির্দেশে পিলখানায় 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিকেলে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার কর্মী সভায় এই দাবি করেন তিনি। পিলখানার 57 জন বাংলাদেশের সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, সেটাও দিল্লির নির্দেশে হয়েছিল। ছাত্র জনতার জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের তারিখ 24 সালের 5 আগস্ট পর্যন্ত পুলিশের গাড়ি থেকে হত্যা করে লাশ চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছ, হেলিকপ্টারে চালিয়ে নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছ। নির্বাচনের আগে এই মানবতা বিরোধী অপরাধী নিশ্চিতভাবে যারা সেই জাতির উপরে খুন করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক সপ্তাহের চৈত্রের টানা গরমের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে।
সিলেট, ময়মনসিংহ, খুলনা সহ বেশ কয়েকটি জেলায় হয়েছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এপ্রিল মে জুড়েই থাকবে বজ্রঝড়। চৈত্রের তীব্র গরমে হঠাৎ এক পশলা স্বস্তির বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া। যশোর, কুষ্টিয়া, খুলনা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, সিলেট, নেত্রকোনা, ময়মনসিংহ এবং সিরাজগঞ্জের উপর দিয়ে বয়ে যায় অস্থায়ীভাবে স্বল্প শক্তিমত্তার মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। কোথাও কোথাও হয়েছে বজ্রঝড় এবং শিলাবৃষ্টি। এতে কয়েকদিনের গরমে অতিষ্ঠ মানুষ পেয়েছে শীতল পরশ। অনেকেই সন্ধ্যার পর নেমে আসেন মূল সড়কে। হঠাৎ বৃষ্টিতে প্রয়োজনীয় কাজে বাইরে থাকা মানুষ বিপাকে পড়লেও স্বস্তি মিলেছে জনজীবনে। ভাবছো যে ঘন্টা ছিল, এই বৃষ্টিতে এসে মনে হয় সেটা একটু কমবে। গরমের তীব্রতার পরে হঠাৎ আজকে যে বৃষ্টি হয়েছে সেটা যথেষ্ট স্বস্তিদায়ক। রাজধানীতে শনিবার সন্ধ্যায় আকাশ কালো করে আসে ঝড়ো হাওয়া, সঙ্গে আকাশে বিদ্যুতের খেলা। ধুলো ঝড়ে ঢেকে আসে নগর। অনেক গরম ছিল, গাড়ি ঠিকমতো চালাতে পারি নাই, এখন ঠান্ডা লাগতেছে, এখন একটু ভালো লাগতেছে। ঠান্ডার অনুভব করছে, চলতে ফিরতে বাতাস অনুভব অন্যরকম লাগে। আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হওয়া বজ্রঝড়ে রাজধানীতে গতিবেগ ছিল 40 কিলোমিটার। এপ্রিল মে মাস জুড়ে অব্যাহত থাকবে এমন বজ্রঝড়। হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় বয়ে গেল। আজকে ঢাকায় সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগের একটি হালকা থেকে মাঝারি শক্তিমাত্রার বজ্রঝড় বয়ে গেছে। প্রতি বছর বজ্রঝড়ে আশঙ্কাজনকভাবে মৃত্যু বাড়ায় পূর্বাভাস পেলেই সতর্ক থাকার নির্দেশনা সংস্থাটির। হাসান ওয়ালি, সময় সংবাদ। এবার বাণিজ্য সংবাদ। জটিলতা কাটিয়ে চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এই বন্দরে 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। সাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের কাছে জানবো বিস্তারিত। এই ধুধু বালুচরে 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের, কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা। নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ, যেটার জন্য আলাদা রোড কানেক্টিভিটি প্রয়োজন নাই, যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে। তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের। আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে। ডিপিপি অনুমোদিত হওয়ার পরপরেই বিশ্বব্যাংকের সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। প্রি একনেকও হয়ে গেছে, এখন জাস্ট একনেকে উঠবে আর কি। একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের আছে, তথ্য চেয়েছে, ওই তথ্যগুলো আমরা দিব। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে। তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে। সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল, 24 আওয়ার্স নেভিগেশন থাকবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনে যাবে এই বে টার্মিনাল। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। রোববার থেকে শুরু হবে কর্মব্যস্ততা, তাই ঈদ উদযাপন শেষে কাজের তাগিদে ফিরছেন মানুষ। প্রিয়জনের সঙ্গে কাটানো আনন্দ সময়ের স্মৃতিচারণ করেছেন অনেকে। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে ভিড়তে থাকে বিশাল আকৃতির লঞ্চ। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে হুইসেল বাজিয়ে কর্মব্যস্ত নগরীতে ফেরা।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পারলেও ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। অনেকদিন কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে একটু ফ্রি করে সময় দিলাম, অনেক ভালো লাগছে। ভাড়াটা আগের চেয়ে কিছু পরিমাণ তুলনা বেশি নিচ্ছে, আগে 300 টাকা এবার 400 টাকা নিচ্ছে। এদিকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভোর থেকে একে একে প্রবেশ করতে থাকে ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন আসে ব্যস্ত নগরীতে। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে ফেরেন সাধারণ মানুষ। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়া নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ শেষ করে আমরা যখন আসলাম, টিকিট তো আগেই করা ছিল, তো তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। খুব আনন্দপূর্ণ হয়েছে এবং চমৎকার ঈদ করে, এবং জার্নিটাও খুব সুন্দর হলো। জার্নি ভালো ছিল, ঈদের এক্সপিরিয়েন্স সবকিছু মিলেই ভালো ছিল। এছাড়া সকাল থেকে সড়ক পথে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া স্বস্তিতেই ঢাকায় ফিরেছেন যাত্রীরা। এ পর্যন্ত যতগুলো ভালো ঈদ গেছে তার মধ্যে এটা অন্যতম। এবছর সব থেকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে। রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভাড়াও খুব কম ছিল আগের থেকে। বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় নাই, এবং বাড়তি টিকিট যে বাড়তি টাকা, এই টাকাও আমরা দিতে হয় নাই। ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। তাই রাস্তায় তেমন ঝক্কি ঝামেলা ছিল না বলে জানান যাত্রীরা। তবে ঈদে যারা বাড়ি যেতে পারেননি এমন অনেককে গাবতলী বাস টার্মিনাল থেকে এখনও ঢাকা ছাড়তে দেখা গেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পাপ মুক্তির আশায় পুণ্য স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকেই ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্য স্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন অন্তত 100 শিশু হতাহত হচ্ছে। চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। সংস্থার প্রধান জানান, শিশুদের উপর হামলা মানবতার কলঙ্ক। শিশুরা যেখানে থাকুক তাদের হত্যা করার কোনো ন্যায্যতা নেই। এই অবস্থা অবিলম্বে গাজায় পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 70 জন হাউথি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। এবার খেলার খবর। তাসকিন আহমেদও দিতে পারেন টি-20 দলের নেতৃত্ব। শুধুমাত্র পেসার বলে তাকে অধিনায়ক করা যাবে না, বিষয়টা ঠিক না বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। যদিও শর্টার ফরম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস, তবে এর আগে তাকে পারফর্ম করে দলে ফিরতে হবে বলে মন্তব্য করেন সুজন। এছাড়াও তার মতে PSL হবে লিটনের নিজেকে প্রমাণের বড় সুযোগ। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, অথবা তারা অলরাউন্ডার ছিলেন, যদিও আপনারা বলতেই পারেন। বাট যে কেউ ফার্স্ট বলার যে ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি মেয়েটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তো বাট এটা তো আসলে বোর্ডের ব্যাপার। বাট ফার্স্ট বলার ক্যাপ্টেন্সি করতে পারবে না, এটা ভুল কথা আসলে। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।